This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুরু করছে নিউজ টপ 9 টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে নজর রাখবো আমরা দুটো ব্রেকিং নিউজের দিকে। আমি পিসিআরকে বলবো সেই দুটো ব্রেকিং নিউজ বিগ ওয়ালে প্লে করতে এক এক করে সেই সমস্ত আপডেট তুলে ধরবো আমরা আপনাদের সামনে। এই মুহূর্তে কোন দুটো খবরে নজর রাখবো? এই মুহূর্তে আমরা বিগ ওয়ালে দেখবো প্ল্যাটফর্মে ট্রেন আসার ঘোষণা এবং তাতে দেরি। ঘোষণা অনুযায়ী প্ল্যাটফর্মে ট্রেন এলো না। তাতে কি হলো? বিধাননগর স্টেশনে বিশৃঙ্খলা, হুড়োহুড়ি পরিস্থিতি। কি অবস্থা, কেন এরকমটা হলো, অবশ্যই আমরা তার আপডেট দেবো আপনাদেরকে। এবং পরবর্তীতে দাঁড়িয়ে আমরা সেকেন্ড ব্রেকিং নিউজে নজর রাখি। বিগ ওয়ালে একটু নজর দিন। ভর সন্ধে রিষড়ায় শুট আউট, গুলিবিদ্ধ যুবক। কেন, কি ঘটেছে? রিষড়ার হেস্টিংস মাঠ এলাকায় কি ঘটেছে তার আপডেট দেবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধাননগর স্টেশনের কি অবস্থা সেটা আমরা আপনাদেরকে জানাবো। সায়ন্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্ত, কি হয়েছে বিধাননগর স্টেশনে? দেখো, বিধাননগর স্টেশন এটা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। যে প্ল্যাটফর্মে যে ট্রেনটি আসার কথা, যে ঘোষণা করা হচ্ছে, সেই প্ল্যাটফর্মে না আসে অন্য প্ল্যাটফর্মে আসছে। এর ফলে যাত্রীরা যখন হুড়ুহুড়ি পড়ে যাচ্ছে তাদের এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার সময়, তখন কিন্তু আজকেও একই ঘটনা ঘটে। অনেকে পড়ে যায়, অনেকের পায়ে লাগে, অনেকের মাথায় লাগে, অনেক শিশু সিঁড়ির মধ্যে তারা আটকে পড়ে। এই ঘটনার জেরে রীতিমতো অস্বস্তি পড়েছে রেল প্রশাসন। কারণ ইতিমধ্যেই ডিআরএম এর কাছে বিষয়টি খবর গিয়েছে। ডিআরএম নিজে ঘটনাটি খতিয়ে দেখার আশ্বস্ত করেছেন এ ব্যাপারে। যদিও বারবার করে এই ঘটনা ঘটছে, আগেও বিধাননগরে একই ঘটনা ঘটেছে। আজকেও বেশ কয়েকটি ট্রেন যে প্ল্যাটফর্মে আসার কথা, বিধাননগরে এরকম ঘটনা আমরা বারংবার দেখেছি। মানে কেন বিধাননগর স্টেশন নিয়ে সচেতন হয় না রেল কর্তৃপক্ষ? দেখো, বিধাননগর স্টেশনটি বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে যেখানে ট্রেন আপ এবং ডাউন ট্রেন ঢোকে এবং সেটা আগুপিছু করা রয়েছে। কিন্তু দেখা যায় যে ট্রেন প্ল্যাটফর্মগুলো যে ডাউন লাইনে আসার কথা সেটা আপ লাইনে আসছে, আপ লাইনের ট্রেন ডাউন লাইনে আসছে। ফলে এই বিভ্রান্তির জেরে কিন্তু নিত্য নৈমিত্তিক সমস্যা দাঁড়িয়েছে এবং আজকেও তার ব্যতিক্রম হলো না। এই একই ছবি দেখতে হচ্ছে বারংবার বিধাননগর স্টেশনের ক্ষেত্রে। নজর থাকবে সায়ন্ত, ধন্যবাদ। এবার আপনাদেরকে সেকেন্ড ব্রেকিং নিউজের আপডেট দিই। মানে রিষড়ায় কি হলো? ভর সন্ধি রিষড়ায় শুট আউট, বাড়ির কাছে যুবককে গুলি দুষ্কৃতীদের। রিষড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের হেস্টিংস মাঠে কি ঘটেছে? আশিক ইনসান আমাদের রিপোর্টার দেবেন সমস্ত খবরের আপডেট। আশিক, কি অবস্থা সেখানকার, পুলিশ কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে রিষড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের হেস্টিংস মাঠ এলাকার সেগুন বাগানের কাছে, বাড়ির কাছে ভর সন্ধ্যেবেলায় বসেছিল ওই যুবক দীপক জয়সওয়াল, বছর 25-এর দীপক জয়সওয়াল। যখন সেখানে বসেছিল সেই সময় 3 থেকে 4 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তারা আসেন এবং খুব কাছ থেকে দীপককে লক্ষ্য করে গুলি চালায় এবং তারপরে সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায় এবং পরে সেখান থেকে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে এখন তার চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে যেটা জানতে পারছি আমরা যে এই দীপকের নামে 2022 সালে একটি খুনের মামলা রয়েছে এবং সেই খুনের মামলায় অভিযুক্ত এই দীপক পুরনো কোনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ মনে করছে। এবং এই ঘটনার পরে পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালজি তিনি ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই মুহূর্তে সেই ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং তদন্ত চালানো হচ্ছে এবং চেকিং করা হচ্ছে, নাকা চেকিং চলছে দুষ্কৃতীদের খোঁজার জন্য। নজর থাকবে। ধন্যবাদ আশিক। নিউজ টপ 9 এবার নজর রাখবো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদল হলো। কেমন ভাবে বলছি? মাধ্যমিক পরীক্ষার সময় 2 ঘন্টা এগিয়ে গেল মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের সময় এগিয়েছে 2 ঘন্টা 15 মিনিট। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে পরীক্ষা শুরুর নতুন নির্ঘণ্ট প্রকাশ করে পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সকাল 11টা 45 মিনিটের মধ্যে বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 9টা 45-এ, আর উচ্চ মাধ্যমিক শুরু হতো এতদিন বেলা 12টায়, আর তার পরিবর্তে এতদিন 10টায় হবে। মানে 9:45-টার মধ্যে আর কি সবটা শুরু হবে। তবে অপরিবর্তিত থাকছে কিন্তু পরীক্ষার দিন। মানে পরীক্ষার দিনের মধ্যে কোনো বদল নেই, শুধু সময়টা বদলেছে। সূত্রের খবর, নবান্নের রাজ্য প্রশাসন ও পর্ষদ সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজার ফ্রেন্ডলি সো কল্ড কোট আনকোট করতে পারি, এবং এই ভাবনা থেকেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। মাধ্যমিক পরীক্ষা 2024 পরীক্ষাটা নেওয়া হবে 9টা 45 থেকে 1টা অবধি।
এবার এই সময়সূচিটাকে এগিয়ে আনা হয়েছে। সময়সূচিটা এখন ওই বাকি জেনারেল সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে 3 ঘন্টা 15 মিনিট, 9টা 45-এ পরীক্ষা শুরু হচ্ছে, 1টার সময় পরীক্ষা শেষ হবে। আর বাকি যে 16টা সাবজেক্ট তাদের ক্ষেত্রে 9টা 45-এ পরীক্ষা শুরু হবে এবং 11টা 45-এ পরীক্ষা শেষ হবে। অবশেষে মহকুমা হতে চলেছে ধূপগুড়ি। প্রশাসনিক স্তরে সব ছাড়পত্র মিললেও মহকুমা আদালতের মঞ্জুরি নিয়ে একটি জটিলতা ছিল, আর সেই জটিলতা কেটেছে। বৃহস্পতিবার কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি ভেবে কথা দিই, আর যখন কথা দিই কথা রাখি। মানে মহকুমাটা একেবারে যেটা বলে বৈধভাবে আর কি, আইনি যেটা জন্য আমাদের সবারই একটা চিন্তা ভাবনা ছিল যে গ্যাজেট নোটিফিকেশনটা হচ্ছে না, ফলে মহকুমাটা ঠিক মানে আইনসিদ্ধ হচ্ছে না। যদিও আমরা জানি যে এর আগেই আমাদের প্রশাসনিকভাবে মহকুমার যে প্রস্তুতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সরকারও সেটা ঘোষণা করে দিয়েছে। আইনি জটিলতাটা কেটে গেছে এবং তারপরে এবং খুব তাড়াতাড়ি আর কি সরকার নোটিফিকেশনটা জারি করেছে। আইনি জটিলতা যেটা ছিল সেটা কেটে গেছে, এইটুকুই জেনেছি। নোটিফিকেশন জারি হয়েছে, এই কনফার্মেশন কেউ দিতে পারেনি। কাজেই এখনই কিছু বলা সম্ভব না, কারণ একবার তো মুখ পুড়েছে আমাদের। ভালোই হবে, খারাপ কি হবে? তবে ধূপগুড়ির সঙ্গে ধূপগুড়ি তো বানারহাটকে যুক্ত করতে হবে, তাই তো শুনেছি বানারহাটকে যুক্ত করতে হবে। ধূপগুড়ি সাব ডিভিশন হোক, এটা প্রত্যেকের দাবি ছিল। ধূপগুড়ি সাব ডিভিশন হচ্ছে, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই, কারোর কোনো বিরোধিতা নেই। মানুষ জানে তৃণমূলের দল, সরকার, নেতা নেত্রী, পুলিশ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এদের কোনো সিদ্ধান্ত আর মানুষের মনকে নাড়া দেয় না। শর্ত সাপেক্ষে তৃণমূলের সংহতি যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। খারিজ হলো শুভেন্দু অধিকারীর আবেদন। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ, কোনো ধর্মকে উল্লেখ না করে আঘাত করে কিছু বক্তব্য রাখা যাবে না। পাশাপাশি আদালত বুঝিয়ে দিয়েছে যে অঘটন ঘটলে ওই দলের উপর দায় বর্তাবে। প্রধান বিচারপতি জানান, এই ধরনের মিছিলে ট্রাফিকের সমস্যা হবে অ্যাম্বুলেন্সের। তাই রাজ্য সরকার ও যে দল মিছিল করবে তাদের দায়িত্ব এ ধরনের বিষয়ে তৎপর হওয়া। আদালত আরও জানায়, প্রতি ব্লকে এই মিছিল হলে সেখানকার মানুষের সমস্যা হবে। ওই দিন আরও 35টি মিছিলের আবেদন জমা পড়েছে। সেগুলি অনুমতি পেলে সমস্যা আরও বাড়বে। সমস্যা হবে আইন শৃঙ্খলার। তবে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে র্যালির আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। আমি হাইকোর্টের জাজমেন্টে খুশি। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এটা আমার পার্টি করেনি। আমি মানুষের জানমাল রক্ষা করার জন্য গেছি, জনস্বার্থে গেছি। মমতা ব্যানার্জি 23 তারিখে করতে পারতেন, প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন, তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন, কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে ফিরিয়ে আনতে চান। আর দ্বিতীয়, তিনি রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন তাদেরকে তিনি জেলে পুরতে চান। প্রথম থেকে বলেছি ওটা সংহতি নয়, কারণ মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি করতে চেয়েছে আরএসএস। যেরকম গীতা পাঠ দিয়ে বাজার জমাতে পারেনি, এরা চণ্ডী পাঠ করেছিল, ওরকম ওরা মন্দির তোলার কথা বলছে, রাম মন্দিরে জগন্নাথ মন্দির বলছে, তাও যখন হয়নি তাহলে এটাকে বলে কম্পিটিটিভ কমিউনালিজম। এখানে দাঁড়িয়ে এটা আরএসএস এর এজেন্ডা, সেই জন্যই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। যেহেতু কিছুতেই বাংলায় মন্দির নিয়ে হাওয়া তুলতে পারছে না বিজেপি, মমতা বাজারে নেমেছেন। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না। মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই। রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। অর্থাৎ বাংলার মা মাটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন হাঁটবেন। আর কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি, জনবিরোধী দাবি, সেগুলো বরদাস্ত করা হবে না। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে রাজনৈতিক উত্তাপ চলছে। এদিকে কনকনে ঠান্ডায় জবুথবু মন্দির নগরী। ইতিহাসের সাক্ষী হতে অযোধ্যায় ভিড় জমছে। মেগা ইভেন্টের আগে সকলের স্বাচ্ছন্দ্যের দিকে নজর রাখছে প্রশাসন। ঠান্ডার কামড় থেকে বাঁচতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। দেখুন। রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বিভিন্ন মন্তব্য করেছেন। রাজনৈতিক
উত্তাপ ছড়িয়েছে। কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে আমি অযোধ্যায় দাঁড়িয়ে আছি, রীতিমতন ঠান্ডায় কাঁপছি। 6 ডিগ্রি 7 ডিগ্রি 8 ডিগ্রি এইরকমই নাকি সন্ধ্যের পর এখানকার তাপমাত্রা হয়ে যাচ্ছে। অনেক মানুষ, তারা বিভিন্ন রাজ্য থেকে এসেছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তাদের সুবিধার্থে, অযোধ্যাবাসীর সুবিধার্থে অযোধ্যা নগর নিগমের তরফ থেকে এখানে একটা আয়োজন করা হয়েছে। দেখুন এই হিটার দেখতে পাচ্ছেন, আমি হাতটা সেঁকে নিচ্ছি, এবং আমি কেন, এখানে আরো অনেকেই আছেন তারা হাতটা সেঁকে নিচ্ছেন। बहुत अच्छा, ये पहली बार हमको देखने को मिल रहा है, ये बहुत नई चीज़ है। एकदम हाथ वगैरह गर्म हो गया है, बहुत बढ़िया हीटर का काम कर रहा है, एकदम अद्भुत। শুধু এই মন্দিরের সামনে একটা নয়, গোটা অযোধ্যা জুড়ে এইরকম অনেকগুলো হিটার বসেছে। খুশি অযোধ্যাবাসীও। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শুভজিৎ মিত্র, TV9 বাংলা, অযোধ্যা। নিয়োগ অবৈধ হলে কি বিতর্কিত চাকরি প্রাপকের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ? এসএসসি মামলায় প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। নিয়োগ অবৈধ প্রমাণ হলে অবিলম্বে চাকরি ছেড়ে বেরিয়ে যাবেন আদালতে জানালেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র। যারা টাকা দিয়েছে এবং নিয়েছে তারাই এই দুর্নীতির পরিচালক। চাকরি প্রাপকরা কেন ভুক্তভোগী হবেন? সওয়াল বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীর। আজকে আদালতে দিনভর শুনানি বাংলাতেই করছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। জানিয়েছেন আজ বাংলাতেই কথা বলবেন। আর এই নিয়ে বিচারপতি বলছেন আদালতকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। পাশাপাশি বিচারপতি এও বলেন আদালতে বাংলায় কথা বলে অনেকে জিভ কাটেন। মাতৃভাষায় কথা বলার জন্য জিভ কাটলে 21শে ফেব্রুয়ারি পালন অর্থহীন বলে মনে করেন বিচারপতি গাঙ্গুলি। সিদ্ধান্তের প্রশংসা করে আইনজীবী সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন দেশের বিভিন্ন আদালতে মাতৃভাষায় শুনানি হয়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই নিশ্চয়ই একটু হলেও মন খারাপ। মানে শীতকালে একটু ঝকঝকে রোদ না থাকলে কেমন একটা হয় না? চারিদিকে ঘন কুয়াশা, মেঘলা আকাশ, এক ফোঁটা রোদের দেখা নেই, আর তার উপর বিক্ষিপ্ত বৃষ্টি, সব মিলিয়ে কনকনে ঠান্ডা রাজ্য জুড়ে। রাতে তাপমাত্রা বেশ কিছুটা বাড়লেও দিনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা কিন্তু নিচেই ছিল। আর ভর দুপুরেও বাঁকুড়া, বীরভূম, মালদার তাপমাত্রা আপনাদের জানিয়ে রাখি 16 থেকে 17 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 20-র নিচেই রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন কাল দক্ষিণবঙ্গের 2 জেলায় মানে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়েও তুষারপাতেরও একটা সম্ভাবনা রয়েছে এই 2 পাহাড়ি জেলায়। আপাতত কুয়াশার হাত থেকে রেহাই নেই, সতর্কবার্তা আবহাওয়া দফতরের। তবে এই শীত উপভোগ কজন করছেন জানি না, তবে যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন, বিশেষ করে যারা ভোরের দিকে বেরোচ্ছেন, তাদের কিন্তু ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে। মানে কুয়াশার কারণে ট্রেন লেট, কখনো 3 কখনো 4 ঘন্টা, মানে এই অবস্থা। তো আবার কখনো 6 থেকে 8 ঘন্টা। তবে হ্যাঁ, এমনটা তো হওয়ার কথাই ছিল না। অন্তত ফগ পাস মেশিন বসিয়ে দাবি করেছিল রেল যে এটা বসে গেলে আর সমস্যা হবে না। কিন্তু শীত কুয়াশা পড়তেই যেকে সেই কুয়াশাতে ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট। অথচ এই ছবিটাই তো বদলাতে চেয়েছিল রেল। কোটি টাকা খরচে বসেছিল ফগ সেফটি মেশিন। রেলের দাবি ছিল সচল থাকবে ট্রেন, কুয়াশার ঘনত্ব বুঝে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করবে ফগ সেফটি মেশিন। কতক্ষণ লেট ছিল? দেশের 14টি রেল ডিভিশনে মোট 19,742টি ট্রেনে বসেছে ফগ সেফটি মেশিন। তারপরেও কেন হাল ফিরল না? রেল কর্তৃপক্ষের দাবি সতর্ক থাকতেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ, তাই সাধারণ সময়ের থেকে কিছুটা দেরিতে চলছে ট্রেন। আমরা মানুষের সেফটি সিকিউরিটিটা আগে ভাবি, সেই জন্য একটু স্পিড রেস্ট্রিকশন আছে বিভিন্ন জায়গায়, এটার জন্য লেট হচ্ছে, নাথিং এলস। তাহলে কোটি কোটি টাকা খরচে লাভ কি হলো? হয়রানির ছবিটার তো বদল নেই। বিদেশে তো ঘন কুয়াশা, তুষারপাতেও দিব্যি স্বাভাবিক থাকে পরিষেবা। তাহলে আমাদের দেশে কেন বছরের পর বছর একই ছবি? ভোগান্তি কাটাতে আদেও কবে কাজে আসবে প্রযুক্তি? প্রশ্ন যাত্রী মহলের। সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। 5 বছর পর ফের শুরু ইন্ডিয়ান ওপেন ইনডোর আর্চারি টুর্নামেন্ট। দোলা আর রাহুল বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই টুর্নামেন্ট প্রথম শুরু হয়েছিল 2018 সালে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে চলবে এই টুর্নামেন্ট।
কয়েক মাস বাদেই প্যারিসে অলিম্পিক। তীরন্দাজিতে প্রতিবারই একটা প্রত্যাশা শুরু হয়। শুক্রবার থেকে দোলা রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে শুরু ইনডোর আর্চারি টুর্নামেন্ট। আউটডোর টুর্নামেন্ট এর আগে দেশের বিভিন্ন জায়গায় হলেও ইনডোর টুর্নামেন্ট সেভাবে হয় না। এখন থেকে আউটডোরের পাশাপাশি ইনডোরের পয়েন্টও র্যাঙ্কিংয়ে গ্রাহ্য হয়। তাই এই টুর্নামেন্ট অনেকটাই সাহায্য করবে দেশের তীরন্দাজদের। ছোট ছোট টুর্নামেন্টগুলো কি একটা মোনোটোনাস হয়ে যায়, আউটডোর খেলছে 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 অনেকের কি হয় স্কোর লাগে না। মানে অনেক প্লেয়ার আছে যারা আমাকে বলেছে ভাইয়া ইনডোর খেলনে के बाद थोड़ा डिफरेंस एक फीलिंग आया, তারা এখান থেকে খেলে একটা নিজেকে ইমপ্রুভ করলো বা কনফিডেন্ট লেভেলটা বাড়ালো। যে এই 18 মিটার ডিস্টেন্স যেহেতু হয়, তো সেটা তুমি যে কোনো স্কুলেতে যে কোনো একটা ছোট এরিয়ার মধ্যে তুমি আর্চারিটাকে স্টার্ট করতে পারো। বিভিন্ন স্কুলে আমরা স্টার্ট করি, কারণ স্কুলটাই একটা জায়গা যেখানে বিভিন্ন এজ ক্যাটাগরির বিভিন্ন বডি ফিচারের তুমি প্লেয়ার একসাথে তুমি পেতে পারো। অতনু দাস, দীপিকা কুমারীর পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন ওজাস প্রবীণ, অদিতি গোপীচাঁদরা অংশ নেবেন এই টুর্নামেন্টে। जैसे पहले क्या होता था कि आउटडोर वर्ल्ड रैंकिंग में नहीं, मतलब इंडोर वर्ल्ड रैंकिंग में नहीं आता। अभी के दोनों मर्ज हो गया है, इंडोर में भी आप अच्छा परफॉर्म करोगे तो आपका रैंकिंग हाई होगा। জুনিয়র আর সিনিয়র মিলিয়ে মোট 220 জন প্রতিযোগী অংশ নেবে টুর্নামেন্টে। কম্পাউন্ড আর রিকার্ভ দুটো ইভেন্টই থাকছে। আর্থিক পুরস্কারের পাশাপাশি প্রথম 8 জন তীরন্দাজকে দেওয়া হবে ধনুক। ক্যামেরায় অর্ঘ্যর সঙ্গে কৌস্তব, TV9 বাংলা। পিকনিকের আনন্দ বদলে গেল বিষাদে। গুজরাটের বদোদরায় নৌকা উল্টে কমপক্ষে 13 স্কুল পড়ুয়ার মৃত্যু। নৌকা ডুবে মৃত আরও 2 শিক্ষকের। মৃতের সংখ্যারও বাড়ার আশঙ্কা। হান্ডি লেকে নৌকা চড়ার সময় বিপত্তি। খুদে পড়ুয়া শিক্ষক মিলিয়ে 27 জন ছিল বোটে। বেশ কয়েকজনকে উদ্ধার করে NDRF। পড়ুয়াদের গায়ে ছিল না লাইফ জ্যাকেট। ঘটনায় শোক প্রকাশ করে মৃত শিশুদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।